শুক্রের সাথে যদি রাহুর যোগ হয়, শুক্রের সাথে যদি বৃহস্পতির যোগ হয়, শুক্রের সাথে যদি কেতুর যোগ হয়, শুক্রের সাথে যদি রবির যোগ হয়, শুক্রের সাথে যদি মঙ্গলের যোগ হয়, বৃহস্পতির দুধারে যদি পাপকর্তার যোগ থাকে, নেগেটিভ গ্রহ থাকে, দেখা যাক বৃহস্পতি আপনার পঞ্চমে, চতুর্থে বসে আছে কেতু এবং ষষ্ঠে বসে আছে মঙ্গল, সেক্ষেত্রেও সেপারেশন হওয়ার চান্স থাকে। ষষ্ঠপতি বা অষ্টমপতির দশা চললে ডিভোর্স বা সেপারেশন হওয়ার চান্স বেড়ে যায়। যাদের কর্কট লগ্ন, বৃহস্পতির দশা বা শনির দশা, যাদের ভরণী নক্ষত্র বা পূর্ব ফাল্গুনী নক্ষত্র বা পূর্বাষাঢ়া নক্ষত্র, এদের জেনারেলি বিবাহতে অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলা বা ডিভোর্স হওয়ার চান্স থেকে যায়। নমস্কার, আজকে আপনাদেরকে জানাবো যে সেপারেশন বা ডিভোর্স কেন হয়। আপনারা জানেন যে আজকের ডেটে বহু দম্পতির মধ্যেই সেপারেশন বা ডিভোর্স অথবা পারিবারিক অশান্তি, ঝগড়া ঝামেলা, ইভেন হাতাহাতি অবধি হয়ে থাকে। বিবাহ জীবন আজ থেকে 50 বা 60 বছর আগে যেমন ছিল তেমন নয়। তাহলে 50 থেকে 60 বছর আগে ডিভোর্স হতো না, তখন কি দম্পতিরা সুখে থাকতো? তখন কি গ্রহদের পজিশনগুলো অন্যরকম ছিল? তা মোটেও নয়। তখন বিবাহ একটা ধর্ম ছিল, সেখানে উচিত সম্মান একে অন্যকে প্রদান করত। সামাজিকভাবে রেস্ট্রিক্টেড ব্যাপার ছিল যে কোনোভাবে ডিভোর্স বা সেপারেশন করা যাবে না। কিন্তু এই গ্রহের অবস্থান তখনও ছিল, তখনও দেখা যেত যে মেয়েরা নিপীড়িত অতিরিক্ত পরিমাণে হতো। ডিভোর্স হয়তো আইনতভাবে হতো না, কিন্তু সেপারেশন হতো একই বাড়ির মধ্যে, এবং ওই একই বাড়ির মধ্যে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে হতো, সংকট থাকতো তখনও। কিন্তু এখন মেয়েদের মধ্যে এডুকেশন আসার কারণে, তাদের মধ্যে বুদ্ধি চেতনা বৃদ্ধির কারণে, কর্মজীবন শুরু হওয়ার কারণে, কারণ মেয়েরা এখন এডুকেশনাল ডেভেলপমেন্ট হওয়ার পাশাপাশি আর্থিকভাবে তারা স্বাধীন হচ্ছে, যে কারণে তারা চট করে ডিসিশন নিচ্ছে যে এই রিলেশনে আর থাকবো না, কষ্ট সহ্য করবো না, যেটা আজ থেকে 50-60 বছর আগে মেয়েরা কষ্ট সহ্য করতো। এবং এখনকার যে সময় শুধু যে মেয়েরা কষ্ট সহ্য করে তা না, এখনকার সময় আবার পুরুষেরাও কষ্ট সহ্য করে। পুরুষেরাও দেখা যায় স্বামী স্ত্রীর অশান্তির মেন কারণ স্ত্রীর অত্যাচার বা শ্বশুরবাড়ির অত্যাচার। আবার নারীদের অনেক সময় শ্বশুরবাড়ির অত্যাচার, বাড়ির অত্যাচার, স্বামীর অত্যাচার, ননদের অত্যাচার, শ্বশুরালয়ের অত্যাচার, শাশুড়ি মার অত্যাচার, শ্বশুরের অত্যাচার, বা একই ফ্যামিলি, বড় ফ্যামিলি হলে স্বামীর ভাইয়ের বা দাদার অত্যাচার, এগুলো থাকে। তো এগুলো হয় কেন? কাদের কাদের বিবাহ জীবনের প্রচণ্ড প্রবলেম আসে এবং অন্তিমে সেটা গিয়ে ডিভোর্সের দিকে যায়। আমি 20খানা পয়েন্ট বলবো। 20খানা পয়েন্টের মধ্যে যদি 7টা পয়েন্ট মেলে, তাহলে সেই বিবাহ ডিভোর্স হওয়ার চান্স বেড়ে যায়। এবং 20খানার মধ্যে 20খানা পয়েন্টই যদি মিলে যায়, তাহলে 99% ডিভোর্স হওয়ার চান্স থেকে যায়। 20খানা যে পয়েন্ট বলবো তার মধ্যেই 7টা পয়েন্ট মেলে, মিনিমাম 7টা পয়েন্ট মিলতে হবে, কারণ একটা পয়েন্টই বিবাহ সেপারেশন বা ডিভোর্স হয়ে যাবে এটা ইন্ডিকেট করবে না। 20খানা পয়েন্ট থাকবে। মানে যেমন একটি রান্না সুস্বাদু বা টেস্টি হওয়ার জন্য শুধুমাত্র জল দিলেই রান্না হবে না, তার মধ্যে ইনগ্রিডিয়েন্টস থাকবে, নুন থাকবে, চিনি থাকবে, স্পাইস থাকবে, দ্রব্য থাকবে, আগুন লাগবে, ভালো রাঁধুনি রাখবে, অনেকগুলো পয়েন্টস থাকে। তেমনি এই বিবাহ জীবন যে সেপারেশন বা ডিভোর্স হবে, তার ক্যালকুলেশন যদি করা হয় 20খানা পয়েন্টের মধ্যে মিনিমাম 7টা পয়েন্ট মিলতে হবে। কি কি সেই পয়েন্ট? প্রথম পয়েন্ট, আমি প্রায়
1000 জন আনুমানিক মানুষের, কি পুরুষ কি নারী, ডিভোর্সের চার্ট দেখেছি, মানে মিনিমাম 1000টা। দেখছি একই জিনিস রিপিট করছে। যেগুলো রিপিট করছে সেগুলো আপনাদেরকে আলোচনা করছি। কাদের ডিভোর্স হওয়ার চান্স থাকে বা পারিবারিক জীবন অশান্তি হওয়ার চান্স থাকে। আমি যে 20খানা পয়েন্ট বলছি তার মধ্যে দেখা গেলো 5খানা পয়েন্ট মিলছে, তাহলে সেটা ডিভোর্স হবে না, পারিবারিক অশান্তি হবে, ঝগড়া ঝামেলা হবে, সেটা সেপারেশন হবে না। যে পয়েন্টগুলো বলছি তার মধ্যে 20খানা পয়েন্টের মধ্যে 7টা পয়েন্ট মিনিমাম মিলতে হবে। কি কি সেই পয়েন্ট? যাদের জন্মের ডেট 3, 4 বা 9 ইংরেজি অনুযায়ী জন্ম। 3 মানে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে যাদের জন্ম ইংরেজি মতে। যাদের জন্ম 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখ, বা যাদের জন্ম 9, 18, 27, এদের ডিভোর্সের দিকে যাওয়ার জন্য একটা ইন্ডিকেশান। এদের ডিভোর্স সবই এটা বলছি না, কিন্তু এদের চান্স লেভেল থাকে। আমি 7খানা পয়েন্ট মিনিমাম বলেছি। নেক্সট, যাদের ডেট অফ বার্থটা অ্যাডিং করে 4 বা 8 আসবে। ধরুন কারোর জন্ম 1/1/1990, 1/1/1990কে অ্যাডিং করে 3 আসছে, কিন্তু যদি 1/1/1991 হয়ে যায়, মানে 1 জানুয়ারি 1991 যোগ করে দেখুন 4 আসছে। যদি সিঙ্গল ডিজিট আনা যায়, 1 + 1 + 1 + 9 + 9 + 1 যদি অ্যাডিং করা হয় এবং সেটাকে যদি সিঙ্গল ডিজিট আনা হয়, তাহলে সেটা 4 আসবে। এভাবে ডিজিটগুলোকে অ্যাডিং করে যদি 4 আসে বা 8 আসে, তাদের বিবাহ জীবনে প্রবলেম আসার চান্স থেকে যায়। বা যদি মিনিমাম 7খানা পয়েন্ট মেলে, তার ডিভোর্স হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নেক্সট পয়েন্ট, আমি দেখেছি যাদের ডিভোর্স বা সেপারেশন হয়, কিছু কিছু নির্দিষ্ট লগ্নের বা রাশির জাতকদের ক্ষেত্রে। যাদের মীন লগ্ন, যাদের মিথুন লগ্ন, যাদের কন্যা লগ্ন, যাদের ধনু লগ্ন, তাদের ডিভোর্স বা সেপারেশন হওয়ার চান্স বেড়ে যায়। যাদের রাহুর নক্ষত্রে জন্ম বা কেতুর নক্ষত্রে জন্ম বা মঙ্গলের নক্ষত্রে জন্ম বা শুক্রের নক্ষত্রে জন্ম, এদের ডিভোর্স বা সেপারেশন হওয়ার চান্স বেড়ে যায়। রাহু নক্ষত্রে জন্ম মানে যাদের আদ্রা নক্ষত্রে জন্ম বা স্বাতী নক্ষত্রে জন্ম বা শতবিশা নক্ষত্রে জন্ম। কেতুর নক্ষত্রে জন্ম মানে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম, যাদের মূলা নক্ষত্রে জন্ম, যাদের মঘা নক্ষত্রে জন্ম। মঙ্গলের নক্ষত্র মানে যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, যাদের চিত্রা নক্ষত্রে জন্ম, যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। শুক্রের নক্ষত্র মানে যাদের ভরণী নক্ষত্র বা পূর্ব ফাল্গুনী নক্ষত্র বা পূর্বাষাঢ়া নক্ষত্র, এদের জেনারেলি বিবাহতে অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলা বা ডিভোর্স হওয়ার চান্স থেকে যায়। যখন রাহুর দশা চলে, আমি 7খানা কম্বিনেশন মিনিমাম মিলতে বলেছি 20খানা পয়েন্টের মধ্যে। যদি রাহুর দশা চলে, রাহু অশুভ নক্ষত্রে বসে আছে, রাহু ষষ্ঠপতির নক্ষত্রে বসে আছে বা দ্বাদশপতির নক্ষত্রে বসে আছে বা অষ্টমপতির নক্ষত্রে বসে আছে, এই রাহুর দশায় ডিভোর্স বা সেপারেশন হওয়ার চান্স থাকে। যাদের শনির দশা চলছে, রাহুর দশা চললে ডিভোর্স হওয়ার চান্স থেকে যায়, শনির দশা চললেও ডিভোর্স হওয়ার চান্স থেকে যায়। শনি যদি ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বাদশপতির নক্ষত্রে থাকে। আপনারা দেখে নিন আপনাদের রাহুর দশা বা শনির দশা চলছে কিনা। যদি আগের শর্তগুলো মেলে, যদি 7খানা পয়েন্ট মেলে, সেখানে ডিভোর্স হওয়ার চান্সটা বেড়ে যাবে কিন্তু, বা সেপারেশনের চান্স বেড়ে যাবে। কিছু না হলেও প্রচুর পারিবারিক অশান্তি আসবে, ঝঞ্ঝাট আসবে। নেক্সট যেটা পয়েন্ট, যদি অষ্টমপতির বা ষষ্ঠপতির দশা চলে, মানে মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি মানে মঙ্গলের দশা, ষষ্ঠপতি মানে বুধের দশা। বৃষ লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি মানে বৃহস্পতির দশা, ষষ্ঠপতি মানে শুক্রের দশা।
মিথুন লগ্নের ষষ্ঠপতির দশা হচ্ছে মঙ্গলের দশা, অষ্টমপতির দশা মানে শনির দশা। দেখে নিন, ষষ্ঠপতি বা অষ্টমপতির দশা চললে ডিভোর্স বা সেপারেশন হওয়ার চান্স বেড়ে যায়। যাদের কর্কট লগ্ন, বৃহস্পতির দশা বা শনির দশা। সিংহ লগ্ন, যদি বৃহস্পতির দশা চলে বা ষষ্ঠপতি শনির দশা চলে, কারণ বৃহস্পতি অষ্টমপতি সিংহ লগ্নের ক্ষেত্রে এবং শনি ষষ্ঠপতি। যাদের কন্যা লগ্ন, অষ্টমপতি হচ্ছে মঙ্গল এবং ষষ্ঠপতি হচ্ছে শনি। যাদের তুলা লগ্ন, অষ্টমপতি হচ্ছে শুক্র এবং ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি। এদের কিন্তু অশুভ নক্ষত্রে থাকতে হবে, খালি অষ্টমপতি বা ষষ্ঠপতির দশা চললে হবে না, তাদের অশুভ নক্ষত্রে থাকতে হবে। বৃশ্চিক লগ্নের অষ্টমপতি হচ্ছে বুধ, যদি বুধের দশা চলে বুধ অশুভ নক্ষত্রে বসে আছে, বা বৃশ্চিক লগ্নের ষষ্ঠপতি হচ্ছে মঙ্গল, মঙ্গল অশুভ নক্ষত্রে বসে আছে, তাহলে সেপারেশন হওয়ার চান্স বেড়ে যায়। ধনু লগ্ন, অষ্টমপতি চন্দ্র, ষষ্ঠপতি শুক্র। ধনু লগ্নের শুক্রের দশা বা চন্দ্রের দশা চলে রিস্ক থেকে যায়, অশান্তি, ঝগড়া, ঝামেলা, ট্রাবল, ইভেন সেপারেশন অবধি। যাদের মকর লগ্ন, রবির দশা চলছে বা বুধের দশা চলছে এবং রবি বা বুধ কোনো কারণে অশুভ নক্ষত্রে বসে আছে। যাদের কুম্ভ লগ্ন, যদি বুধের দশা চলে বা চন্দ্রের দশা চলে, সেক্ষেত্রে সেপারেশন বা ডিভোর্স হওয়ার চান্স থেকে যায়। যাদের মীন লগ্ন, যদি রবির দশা চলে বা শুক্রের দশা চলে এবং তাদেরকে অশুভ নক্ষত্রে থাকতে হবে, সে ডিভোর্স বা সেপারেশন হওয়ার চান্স বেড়ে যায়। ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ কেন বলছি? কারণ ষষ্ঠ হচ্ছে সপ্তম ভাবের দ্বাদশ ভাব, আর দ্বাদশ ভাবকে সেপারেশন ভাব বলা হয়, কেটে যাওয়া সম্পর্ক। অষ্টম ভাব স্ক্যান্ডেলকে ইন্ডিকেট করে, কারণ বিবাহ কাটবে কেন? নয় প্রবল অশান্তি হবে, নয় শ্বশুরালয় থেকে ট্রাবল আসবে, নয় কোনো স্ক্যান্ডেল হবে, নয় একে অন্যের প্রচণ্ড মতান্তর আসবে, এক্সট্রা ম্যারিটাল রিলেশন আসবে, তবেই না সে কোনো রিলেশন কাটবে। তো অষ্টম ভাব হচ্ছে স্ক্যান্ডেল এবং এক্সট্রা ম্যারিটাল রিলেশন। যদি ষষ্ঠের দশা বা অষ্টমের দশা বা দ্বাদশপতির দশা চলে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেপারেশন বা অশান্তি হওয়ার চান্স থাকে। দ্বিতীয় স্থানে যদি পাপগ্রহ থাকে, শনি, রাহু, মঙ্গল, কেতু, রবি, তাহলেও সেপারেশন হওয়ার চান্স থেকে যায়। সপ্তমভাবে যদি অশুভ কোনো গ্রহ থাকে, মঙ্গল, রবি, কেতু, রাহু, বা দুটি নেগেটিভ প্ল্যানেটের কম্বিনেশন সেভেন্থ হাউসে, মঙ্গল রাহুর যোগ, রবি শনির যোগ, শুক্র রাহুর যোগ, শুক্র কেতুর যোগ, বৃহস্পতি রাহুর যোগ, বুধ কেতুর যোগ, মঙ্গল রবির যোগ, চন্দ্র কেতুর যোগ, চন্দ্র রাহুর যোগ, এই কম্বিনেশন যদি সেভেন্থ হাউসে থাকে, তাহলে কিন্তু সেপারেশন হওয়ার চান্স থাকে। মঙ্গল রাহুর যোগ, রবি শনির যোগ, চন্দ্র কেতুর যোগ, চন্দ্র রাহুর যোগ, বৃহস্পতি রাহুর যোগ, যদি এই কম্বিনেশন অষ্টম গ্রহ থাকে, তাহলেও সেপারেশন হওয়ার চান্স থাকে। সপ্তমপতির সাথে ষষ্ঠপতির কম্বিনেশন, সপ্তমপতির সাথে দ্বাদশপতির কম্বিনেশন, সপ্তমপতির সাথে অষ্টমপতির কম্বিনেশন যদি হয়, তাহলেও সেপারেশন হওয়ার চান্স থেকে যায় বা বিবাহ জীবনে অশান্তি হওয়ার চান্স থেকে যায় প্রবল মাত্রায়। যদি লগ্নে কোনো গ্রহ থাকে অশুভ নক্ষত্রে, তাহলেও সেপারেশন হওয়ার চান্স থাকে। লগ্নে কোনো গ্রহ অশুভ নক্ষত্রে, কেতু ষষ্ঠে, মঙ্গল অষ্টমে, শনি দ্বাদশে, তাহলেও সেপারেশন হওয়ার চান্স থাকে বা ডিভোর্স হওয়ার চান্স থাকে। রবি শনির কম্বিনেশন রাশিচক্রের যে কোনো জায়গায়, সেখানে সেপারেশন হওয়ার চান্স থাকে। রাশিচক্রের কোথাও একটা দ্বাদশ ঘরের মধ্যে কোথাও একটা অশুভ নক্ষত্রে রবি এবং শনি এক জায়গায় বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু ডিভোর্স বা সেপারেশন হওয়ার চান্স থাকে। রাশিচক্রের চতুর্থ স্থানে যদি শুক্র থাকে বা রবি থাকে, সেক্ষেত্রেও সেপারেশন হওয়ার চান্স থাকে। রাশিচক্রে নবম স্থানে যদি শুক্র থাকে, তাহলে সেপারেশন হওয়ার চান্স থাকে। পুরুষদের ক্ষেত্রে শুক্র বিবাহকারক গ্রহ, নারীদের ক্ষেত্রে বৃহস্পতি বিবাহকারক গ্রহ। পুরুষদের ক্ষেত্রে শুক্রের সাথে যদি রাহুর যোগ হয়, শুক্রের সাথে যদি বৃহস্পতির যোগ হয়, শুক্রের সাথে যদি কেতুর যোগ হয়, শুক্রের সাথে যদি রবির যোগ হয়,
শুক্রের সাথে যদি মঙ্গলের যোগ হয় সেক্ষেত্রে সেপারেশন হওয়ার চান্স থাকে। আর নারীদের ক্ষেত্রে বৃহস্পতির সাথে যদি রাহুর যোগ হয়, বৃহস্পতির সাথে যদি রবির যোগ হয়, বৃহস্পতির সাথে যদি কেতুর যোগ হয়, বৃহস্পতির সাথে যদি শুক্রের যোগ হয় সেক্ষেত্রেও সেপারেশন হওয়ার চান্স থাকে। শুক্র যদি পুরুষদের ক্ষেত্রে পাপকর্তারি যোগে যুক্ত হয়, মানে শুক্রের দুধারে দুটো নেগেটিভ প্ল্যানেট, শুক্র পঞ্চমে বসে আছে আপনার, চতুর্থে রাহু আর ষষ্ঠে যদি শনি থাকে, তাহলে শুক্রের দুধারে দুটো নেগেটিভ প্ল্যানেট চলে এলো পুরুষদের ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রে বৃহস্পতির দুধারে যদি পাপকর্তারি যোগ থাকে, নেগেটিভ গ্রহ থাকে, ধরা যাক বৃহস্পতি আপনার পঞ্চমে, চতুর্থে বসে আছে কেতু এবং ষষ্ঠে বসে আছে মঙ্গল, সেক্ষেত্রেও সেপারেশন হওয়ার চান্স থাকে। এই যে কম্বিনেশনগুলো বললাম, এই কম্বিনেশনগুলো যদি নবাংশেও থাকে, সেম রবি শুক্রের যোগ, রাহু শনির যোগ, বৃহস্পতি রাহুর যোগ, বৃহস্পতি কেতুর যোগ, রবি কেতুর যোগ, বা সপ্তমভাবে যদি নবাংশেও সেম কম্বিনেশন থাকে, সপ্তমপতি অষ্টমে, অষ্টমপতি সপ্তমে, দ্বাদশপতি সপ্তমে, নবাংশের D9 চার্টে যদি এই ফর্মুলাগুলো মেলে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিবাহ ক্ষেত্রে প্রবল অশান্তি, প্রবলেম এবং সেপারেশন অবধি আসতে পারে। আমি আনুমানিক 20টা পয়েন্ট বললাম। এই 20টা পয়েন্টের মধ্যে যদি দেখা যায় যে 7খানা পয়েন্ট মিলছে, তাহলে সেক্ষেত্রে সেপারেশন হওয়ার চান্স থাকে। এবং এই 7খানা পয়েন্টের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মঙ্গল দোষ আছে কিনা। মঙ্গল লগ্নের দ্বিতীয় স্থানে, মঙ্গল লগ্নে চতুর্থ স্থানে, মঙ্গল লগ্নের সপ্তম স্থানে, অষ্টম স্থানে বা দ্বাদশ স্থানে থাকলে ভৌমদোষ বা মঙ্গল দোষ তৈরি হয়, সেক্ষেত্রেও সেপারেশন হওয়ার চান্স থাকে। মঙ্গল যদি দ্বাদশ স্থানে রাহুর সঙ্গে যুক্ত হয় বা অষ্টম স্থানে রাহুর সাথে যুক্ত হয়, সেক্ষেত্রেও সেপারেশন হওয়ার চান্স থাকে। সপ্তমপতি যদি রবির 7 ডিগ্রির মধ্যে থাকে, মানে রবির সঙ্গে সপ্তমপতির কানেকশন, সেক্ষেত্রেও সেপারেশন হওয়ার চান্স থাকে। নবাংশেও যদি এই কম্বিনেশন থাকে, নবাংশে মাঙ্গলিক দোষ, নবাংশে সপ্তমপতি ড্যামেজ উইক, নবাংশে শুক্র রবি কানেকশন, নবাংশে আপনার নীল লগ্ন, মিথুন লগ্ন, ধনু লগ্ন, কন্যা লগ্ন, এবং যে যে দোষগুলোর কথা বললাম নবাংশও সেম আছে, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো কিন্তু বেড়ে যাবে। আমি যে 20খানা পয়েন্ট বললাম, এর মধ্যে 7খানা পয়েন্ট যদি মেলে, তাহলে ডিভোর্স বা সেপারেশনের চান্স অনেকাংশে বেড়ে যায়। এবং এই 20খানা পয়েন্টই যদি মেলে, তাহলে 99% তার ডিভোর্স বা সেপারেশন হয়। যদি 7খানা পয়েন্ট মেলে, বাকি পয়েন্ট না মেলে, তাহলে তার দ্বিতীয় বিবাহ হওয়ার চান্স থাকে। যদি সপ্তম স্থানে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকে, শুক্রের ওপর শুভ দৃষ্টি থাকে, বা বৃহস্পতির ওপর শুভ শুক্রের দৃষ্টি থাকে, শুভ চন্দ্রের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় ম্যারেজ হওয়ার চান্স থাকে, দ্বিতীয় ম্যারেজে সুখে থাকতে পারে। তো এই কম্বিনেশনগুলো আপনাদেরকে জানালাম। বিবাহ করার পূর্বে এই কম্বিনেশনগুলো দেখে নেওয়া প্রয়োজন। যারা বিবাহের জন্য চিন্তা করছেন, বিবাহ হচ্ছে না, বিবাহতে দেরি হচ্ছে, বিবাহতে বাধা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের রেমেডিয়াল মেজারমেন্ট আছে, বা বিবাহ জীবনে প্রবলেম চলছে, সেক্ষেত্রে আমাদের রেমেডিয়াল মেজারমেন্ট আছে, রেমেডির মাধ্যমে সেগুলো ঠিকঠাক করা যায়। যারা দামি রেমেডি নিতে না পাচ্ছেন, তাদের জন্য আমি মহা উপাচার বিধি রেখেছি, তারা সেটা নিতে পারেন। এবং বাস্তুর ক্ষেত্রেও এটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। যে সমস্ত মহিলারা বা পুরুষেরা বিয়ের পূর্বে নর্থ ইস্টের ঘরে ঘুমান, তাদেরও কিন্তু বিবাহ জীবনে প্রবলেম আসা বা সেপারেশন হওয়ার চান্স থাকে। যাদের বাড়ি সাউথ ওয়েস্টে টয়লেট থাকে বা সেপটিক ট্যাঙ্ক থাকে, তাদেরও বিবাহ জীবনে প্রবলেম আসার চান্স থাকে। যাদের বাড়ি নর্থ ইস্টে টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক থাকে, তাদেরও বিবাহ জীবনে প্রবলেম আসার চান্স থাকে। যাদের বাড়ির মেনলি মেয়েদের ক্ষেত্রে, মানে আপনি নারী, আপনার বাড়ির পূর্ব দিকে যদি সিঁড়ি থাকে, সেক্ষেত্রে বিবাহিত জীবনে প্রবলেম আসার চান্স থাকে। বিয়ে আপনি করেননি, কিন্তু আপনি বিবাহিত জীবনে প্রবেশ করতে যাচ্ছেন, পূর্ব দিকে সিঁড়ি, সতর্ক হয়ে যান, বিবাহ জীবনে আপনার প্রবলেম আসতে পারে। তো এই কম্বিনেশনগুলো আপনাকে জানালাম। যারা বিবাহ জীবনে সুখকরভাবে কাটাতে চাইছেন, বা প্রথম ম্যারেজটা ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয় ম্যারেজও ডিভোর্স হবে না, তো এই চিন্তা করছেন,
তারা আমাকে দেখাতে পারেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনে এবং চেম্বারে দেখি, লোকেদের পরিষেবা দিই। কৃষ্ণনগর, বর্ধমান এবং কলকাতা আমার চেম্বার আছে, এই 3 জায়গায়। এছাড়া অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। 20খানা পয়েন্ট বললাম, 20খানা পয়েন্টের মধ্যে 7খানা পয়েন্ট যদি মেলে তাহলে সতর্ক হয়ে যান, এবং সেক্ষেত্রে রেমেডির মাধ্যমে, প্রতিকারের মাধ্যমে প্রবলেমগুলোকে সলভ করে নেন। নাহলে বিয়ে পরবর্তী জীবনে কিন্তু প্রবলেম আসার চান্স থাকবে। আর যাদের একবার অলরেডি বিয়ে হয়ে গেছে, ডিভোর্সের কেস চলছে, নেক্সট বিবাহ যাতে ভালো হয় চিন্তা করছেন, তার জন্য নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেখানে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করতে পারেন, যাতে পরবর্তী বিবাহ জীবনটা আপনাদের শুভ করা হয়। আপনারা ভালো থাকুন, আপনাদের শুভ হোক। থ্যাংক ইউ।